সৃজনশীল শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ বিভিন্ন সময় আমরা দেখেছি তাদের জনসমাবেশগুলোতে বাড়তি লোক দেখাবার জন্য বাস ট্রেন ভাড়া করে লোক নিয়ে আসত। অনেকবার দেখেছি আমরা সেটি। তো তাদের শোডাউন করবার প্রয়োজন ছিল। নিকট অতীতে আমরা দেখেছি অতি সাম্প্রতিককালে সোহরাওয়ার্দী উদ্যানে যেই জামায়াত ইসলামের মহাসমাবেশ হলো, সেখানে জামায়াত ইসলামী লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ট্রেন ভাড়া করেছিল তাদের নেতাকর্মীদের জন্য বিভিন্ন জেলা থেকে, যাতে তারা ঢাকায় এসে সমবেত হতে পারেন। তারা সেই কাজটি করেছে জামায়াত ইসলামী। বিএনপিও একই কাজ করেছে বা করছে এখনো। ছাত্রদলের সমাবেশে গতকালকে লোক সমাগম ঘটাবার জন্য তারা ট্রেন ভাড়া করেছে। তো রাজনৈতিক দলগুলোর জন্য এটি ঠিক আছে, এটি দোষের কিছু না। তারা অর্থ ব্যয় করে লোক আনাবে, তাদের টাকা খরচ করবে, তারা ট্রেন রিজার্ভ করবে, বাস রিজার্ভ করবে, লঞ্চ স্টিমার যা দরকার তাই করবে। শোডাউন করবার দরকার হয় তাদের, তাই তারা করেছে। এটি আমি তেমন আপত্তিকর মনে করছি না, জাস্ট আলোচনার জন্যে উল্লেখ করা হলো উদাহরণগুলো। কিন্তু এখন আমাদের যে সরকারটি ক্ষমতায়, অন্তর্বর্তীকালীন সরকার, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের শাসন চলছে বাংলাদেশে গত ৮ আগস্ট থেকে। তো এই সরকারের অপ্রয়োজনে শোডাউন করবার তো কোনো দরকার নেই, রাজনৈতিক দলের স্টাইলে, তাও আবার। বাট এমনই একটি ঘটনা ঘটেছে। গতকাল বিভিন্ন দৈনিকের হেডলাইন হয়েছে এই সরকারের গৃহীত একটি পদক্ষেপ, আর সেটি হলো আগামী দিন সংসদ ভবনের উল্টো দিকে মানিক মে অ্যাভিনিউতে যেই জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে, এবং আমরা ধারণা করছি প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস নিজেই সেটি করবেন, সেই সমাবেশে লোক জড়ো করবার জন্যে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। আর সেই সিদ্ধান্তটি হলো বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী লোক আনবার জন্যে ট্রেনের ব্যবস্থা করা। আর সেই জন্যে সরকার ৮ জোড়া ট্রেন ভাড়া করেছে। গতকালই আমরা বিষয়টি বিভিন্ন পত্রিকায় দেখেছি। আর সেটি হলো জুলাই অভ্যুত্থান পরবর্তী যে একটি অধিদপ্তর হয়েছে, জুলাই অভ্যুত্থান অধিদপ্তর, তারা চিঠি দিয়েছিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে এবং অনুরোধ করা হয়েছিল যে ট্রেন ভাড়া করে যাতে বিভিন্ন জেলা থেকে লোক সমাগম ঘটানো হয় কালকের মানিক মে অ্যাভিনিউর জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানের জন্য। তো মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় রেলওয়ে মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে এবং রেলওয়ে মন্ত্রণালয় তখন তড়িঘড়ি করে ৮ জোড়া ট্রেনের ব্যবস্থা করেছে কালকের সমাগমের জন্য সরকারের পক্ষ থেকে। সরকার এটির ব্যয় নির্বাহ করবে, আর মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ব্যয় নির্বাহ করবে, টু বি স্পেসিফিক, নির্দিষ্ট করে বলতে গেলে। এবং তাতে করে খরচ হচ্ছে ৩০,৪৬,০০০ টাকা। যেই সব জেলাগুলো বা বিভাগীয় শহরগুলো থেকে লোক নিয়ে আসা হবে ঢাকায়, সেগুলো হলো চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, সিলেট, নরসিংদী, ফরিদপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, এইসব জেলাগুলো থেকে সেই ট্রেনগুলো ছাড়বে ঢাকামুখী এবং লোক নিয়ে আসবে ঢাকায়। দুপুরের মধ্যে ২টা-৩টার মধ্যে ঢাকায় এসে পৌঁছবার কথা সেই ট্রেনগুলো। আর কর্মসূচি শেষে রাতে ৮টা-৯টার দিকে সেই ট্রেনগুলো আবার ফেরত যাত্রা করবে, রিটার্ন জার্নি করবে স্ব জেলাগুলোতে বা বিভাগীয় শহরগুলোতে যেখান থেকে তারা এসেছে। তার মানে যাত্রীদের নিয়ে আসা হবে, জনসাধারণকে, ছাত্র জনতাকে নিয়ে আসা হবে ঢাকায় দুপুরের মধ্যে, আবার তাদেরকে রাতে ৮টা-৯টার দিকে ফেরত ট্রেনে ফেরত পাঠানো হবে তারা যেখান থেকে এসেছেন সেখানে, যাতে তারা ফেরত যেতে পারে। তো এইটি আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই অপ্রয়োজনীয় একটি কাজ বলে মনে হয়েছে। সরকারের এটি করবার কোনো প্রয়োজন ছিল না, কারণ কালকের অনুষ্ঠানগুলোতে রাজনৈতিক দলগুলো থাকবে। আশা করা যায় সবগুলো রাজনৈতিক দল থাকবে, তাদের নেতাকর্মীরা থাকবে, সরকারের লোকজন থাকবে, ঢাকা শহরে বসবাসকারী সাধারণ লোকেরা থাকবেন, রাজনৈতিক অরাজনৈতিক সিচুয়েশন নির্বিশেষে লোকেরা থাকবেন, অন্যান্য জায়গা থেকে যাদের আগ্রহ আছে তারা আসবেন। তো সেখানে সরকারের কেন প্রয়োজন হলো বাইরের থেকে লোক নিয়ে আসবার বা অতিরিক্ত লোক এনে সেখানে হাজির করবার, আর সেই জন্যে ট্রেন ভাড়া করবার?
এটি আমি মনে করি রাষ্ট্রীয় অর্থের অপচয়। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় টাকাটি শোধ করবে বা করেছে অলরেডি 30,46,000 টাকা। এটি অপ্রয়োজনীয় একটি কাজ হয়েছে, এটি একেবারে অপ্রয়োজনীয় হয়েছে এবং এটি একটি শিশুতোষ পদক্ষেপ সরকারের, আমি বলবো কোনোভাবে এটি গ্রহণযোগ্য না, সমর্থন করা যাচ্ছে না। কারণ শোডাউন করবার কোনো প্রয়োজন নেই। কালকের জুলাই ঘোষণাপত্র উপলক্ষে একটি শোডাউন করতে হবে এই সরকারকে, একটি অরাজনৈতিক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সেটি তাদের প্রয়োজন ছিল না। বাট এই অপ্রয়োজনীয় কাজটি কিন্তু তারা করেছে এবং অতীতে এরকম অপ্রয়োজনীয় বেশ কিছু সিদ্ধান্ত এই সরকার নিয়েছে। হ্যাঁ, আমি বলছি না যে এগুলোর জন্য ব্যক্তিগতভাবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস দায়ী, তা না। তার সরকারে যারা আছেন, এই জাতীয় কাজগুলো যারা করেন, এইসব সিদ্ধান্তগুলো যারা নেন, তারা প্রায়শই সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন না। অনেক অপ্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়ে সরকারকে বিতর্কিত করা হয়েছে। অতি সম্প্রতি আমরা দেখেছি এই যে উত্তরাতে মাইলস্টোন স্কুলে যে একটি ট্রেনিং ফাইটার আঘাত করলো বা ক্র্যাশ করলো, সেখানে অনেক ছাত্রী, শিক্ষক, শিক্ষিকা, কর্মকর্তারা নিহত হলেন, বিমানের পাইলট নিহত হলেন। দুঃখজনক, হৃদয় বিদারক যে ঘটনাটি ঘটে গেল সম্প্রতিকালে, সেটিকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে তড়িঘড়ি করে একটি বার্তা দেওয়া হলো যে সাহায্য চাওয়া হচ্ছে, আর্থিক সাহায্য। কিছু সমালোচনা তৈরি হলো বিভিন্ন মহলে, সেই বার্তাটি আবার তুলে নেওয়া হলো, ডিলিট করা হলো। এরকম আরও অসংখ্য উদাহরণ দেওয়া যাবে। কোনো একটি বার্তা দেওয়া হয়েছে, পরবর্তীতে সেটি আবার ডিলিট করা হয়েছে, বা একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তড়িঘড়ি করে সেখান থেকে আবার ফেরত আসা হয়েছে। এগুলো সরকারকে বিতর্কিত করছে। আমরা এই সরকারকে সফল দেখতে চাই। আমরা যারা দল কানা না, আমরা বলতে আমি বোঝাচ্ছি আমরা যারা অরাজনৈতিক লোক আছে এই দেশে, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সফল দেখতে চাচ্ছি। এটি সফল অন্তর্বর্তীকালীন সরকার আছে বা ছিল, এই কথা আমরা বিশ্বাস করতে চাচ্ছি। আর আরেকটি মহল তো আছে, পান থেকে চুন খসলে এই সরকারকে আক্রমণ করে বসে। সরকার যে অপরাধ করেনি, যেই ভুল সরকার থেকে সংগঠিত হয়নি, সেগুলো নিয়ে তারা কন্টেন্ট বানাচ্ছে যে সরকার এইটি করবে, করতে পারে। এই হলো তাদের ক্রিয়েটিভ আইডিয়া। আগাম তারা করে ফেলে, প্রিএমটিভ অ্যাকশন তাদের। তো তারা মুখিয়ে থাকে এই জাতীয় খবরগুলো নিয়ে কন্টেন্ট বানাবার জন্য। তো তাদেরকে সেই সুযোগ সরকার কেন দিচ্ছে? কারা করছে এগুলো? সরকারের। তারা ঠিক কাজ করছে না। তারা কি উদ্দেশ্য প্রণোদিতভাবে এগুলো করছে? আমি জানি না। মাঝে মাঝে আমার এরকমই মনে হয়। নাহলে এরকম একটি সিদ্ধান্ত কেন আসতে হলো? কোনো জাস্টিফিকেশন কি আছে যে রাষ্ট্রীয় টাকা খরচ করে সরকারকে বাইরের থেকে লোক নিয়ে আসতে হবে কালকের অনুষ্ঠানের জন্য? নিতান্ত অপ্রয়োজনীয় একটি কাজ হয়েছে, কোনোভাবে এটি সমর্থন করতে পারছি না। তো এই জাতীয় সিদ্ধান্তগুলো নেওয়ার আগে আমি বলবো প্রধান উপদেষ্টার দপ্তরকে, প্রেস উইং এইসব বিষয়ে অতি উৎসাহী বলে মনে হয় আমার মাঝে মাঝে, প্রোঅ্যাক্টিভ মনে হয় তাদেরকে। দরকার নেই এতটা প্রোঅ্যাক্টিভ হবে। যেখানে প্রয়োজন সেখানে আমি প্রেস উইংকে প্রোঅ্যাক্টিভ হতে দেখি না। সরকারকে প্রতিনিয়ত ছোট করছে কিছু মহল, প্রতিনিয়ত মিথ্যে সংবাদ পরিবেশন করছে, মিথ্যে সংবাদ দিয়ে থাম্বনেইল বানাচ্ছে, টাইটেল দিচ্ছে, আলোচনার নামে মিথ্যাচার করছে, খিস্তি খেউরা ওড়াচ্ছে, জঘন্য অপরাধ করছে, ক্রিমিনাল অফেন্স এগুলো। প্রেস উইং তখন কিছুই করছে না, কোনো অ্যাকশন তাদের পক্ষ থেকে দেখছি না। শুধু ইদানিং দেখলাম গোলাম ময়লা রনিকে নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একটি বিবৃতি দিয়েছেন। এরকম গোলাম ময়লা কয়েক হাজার আছে এই দেশে। তারা আবার সিনিয়র সাংঘাতিক বলে নিজেদের পরিচয় দিচ্ছে, আলোচক হিসেবে পরিচয় দিচ্ছে, বিশ্লেষক হিসেবে পরিচয় দিচ্ছে, এবং তারা একে অপরকে কমপ্লিমেন্ট করছে। কতগুলো নির্দিষ্ট চ্যানেল, প্ল্যাটফর্ম তাদের সেখানে বিতর্কিত কিছু লোককে বরাবর নিয়ে আসছে এই সরকারকে ছোট করবার জন্য। প্রেস উইংয়ের কোনো বার্তা নেই, ন্যূনতম সমালোচনাটি পর্যন্ত নেই। আমি বলছি না সবাইকে ধরে ধরে জেলে পড়তে হবে, না, অন্তত আলোচনায় রাখা যে আপনারা ঠিক কাজ করছেন না, অ্যালার্ট করা যে এটা ঠিক না, সরকারের বিরুদ্ধে এরকম কথা বলা উচিত হয়নি, এটি ঘটেনি, কোনো প্রমাণ নেই, বাট এই কাজটি করছে না। তাহলে যেখানে দরকার সেখানে তারা প্রোঅ্যাক্টিভ হচ্ছে না, আর অপ্রয়োজনীয় কাজে তারা অহেতুক প্রোঅ্যাক্টিভ হচ্ছে এবং এই জাতীয় ফালতু সিদ্ধান্ত নিয়ে সরকারকে বিতর্কিত করছে। তাই ভবিষ্যতে 10 বার ভাবতে হবে কোনো একটি সিদ্ধান্ত নেবার আগে, কোনো একটি সিদ্ধান্তকে পাবলিক করবার আগে।
যাতে আবার একটু 5 মিনিট পর সেটি মুছে দিতে না হয়। এটি লজ্জার, করা যাবে না এরকম কাজ। ধন্যবাদ সবাইকে।